দেখো পরিফেরা, তাহলে আমরা প্রথম যেটা আলোচনা করব যে পর্ব নিয়ে, তার নাম হচ্ছে কি পরিফেরা। কি বলবো? পরিফেরা। পরিফেরার বাংলার নাম হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী বা ছিদ্রালো প্রাণী। তাহলে পরিফেরার বাংলার নাম কি বললাম? বলো, ছিদ্রযুক্ত প্রাণী বা তাকে বলে ছিদ্রালো প্রাণী। বুঝা গেল? এইবারে মনে রাখতে হবে পরিফেরার কি কি বৈশিষ্ট্য আমরা পড়ব। পরিফেরা কিন্তু দুটো স্তর যুক্ত, মানে এদের বাইরের স্তর এবং ভেতরের স্তর আছে, মাঝখানে মেসোডার্ম বা মধ্যস্তর থাকে না। বুঝতে পারলে? আমি ছবি আঁকলে তুমি বুঝতে পারবে। আর 2 নম্বর কথা হচ্ছে এরা গমন করতে পারে না, মানে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে না। এরা যে কোনো একটা পাথর বা শক্ত কোনো উপরের অংশে ওরা আটকে থাকে। বুঝতে পারলাম? এদের সারা দেহে ছোট্ট 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 অনেক ছিদ্র আছে, সেই ছিদ্রগুলোকে বলা হবে অস্টিয়া। এবং সামনের দিকে, মুখের সামনের দিকে, মানে একেবারে উপরের দিকে বড় একটা ছিদ্র আছে যার নাম অস্কিউলাম। কি বলা হবে? অস্কিউলাম। বুঝতে পারলাম? আচ্ছা, এদের বিশেষ একটা তন্ত্র আছে, তার নাম হচ্ছে কি নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম। কি রয়েছে বললাম? নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম। তাহলে বলো প্রথম থেকে কি একটা বললাম, বলো। এরা দ্বিস্তরযুক্ত প্রাণী, এরা গমনে অক্ষম প্রাণী, এদের সারা দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যাকে অস্টিয়া বলে, সামনের দিকে বড় একটি ছিদ্র থাকে যাকে অস্কিউলাম বলে। কি রে, বোঝা গেল? আর কি বললাম? আর এদের বিশেষ একটা তন্ত্র আছে, তার নাম হচ্ছে নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম। কি রে, বোঝা গেল? এবারে ছবি দেখো। তুমি যদি একটা স্পঞ্জের ছবি দেখো, দেখবে কি স্পঞ্জ গুলো এইভাবে একটা পাথরের উপরে বা কোনো একটা শক্ত জিনিসের উপরে এরা কি করেছে, এরকম আটকে আছে একটা পাথরের উপরে। এরকম একটা পাথর ধরো, এই পাথরের উপরে আটকে আছে। আর স্পঞ্জ গুলো দেখো কেমন দেখতে, এই রকম। তার সামনের দিকে যে আমি যেগুলো আঁকছি, এই সামনের দিকে এটা অস্কিউলাম, এই এটা এটা বড় স্পঞ্জ, আর তার ছোট ছোট স্পঞ্জ গুলো এগুলো অস্কিউলাম। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা একটা স্পঞ্জের ছবি। এই স্পঞ্জের সারা দেহে কি রয়েছে? অসংখ্য ছোট 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 কি রয়েছে? অস্টিয়া রয়েছে। কি রয়েছে? ছোট ছোট অস্টিয়া রয়েছে। আর এইগুলো অস্টিয়া। আর এই অস্টিয়ার এই সামনে যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, এই ছিদ্রতে জলটা বেরিয়ে যাচ্ছে, আর একে বলা হচ্ছে অস্কিউলাম। তাহলে এই ছিদ্রটার নাম হচ্ছে, বড় সামনের দিকে ছিদ্রটার নাম কি? অস্কিউলাম। আর সারা দিয়ে যে ছোট ছোট ছিদ্র আছে তার নাম কি? অস্টিয়া। অস্টিয়া, ত্রিয়া নয়, অস্টিয়া। এইবারে লক্ষ্য করো, আমি একে কাটবো, একে যদি আমি কাটি তাহলে কি দেখতে পাবো? দেখো তো, কি দেখতে পাবো আমরা? এটি কাটি, আমরা কাটলে সামনের দিকে দেখতে পাবো একটা ছিদ্র আছে। আর এই সারা দেহে যে ছোট ছোট ছিদ্রগুলো বলেছিলাম, সেগুলো কি এরকম ভাবে তুমি দেখতে পাবে। এইটা দেখো, দুটো স্তর রাখছি কিনা আমি, এটা একটা স্তর, এটা একটা স্তর, দেখতে পাচ্ছিস তো? এই দুটো স্তর আছে। এইবারে এইগুলো যে আছে, এইগুলো সব ছিদ্র, এইগুলো হচ্ছে অস্টিয়া। কি বললাম? একে অস্টিয়া। তাহলে এগুলো এক একটা কি ছিদ্র, একে অস্টিয়া বলছি আমরা। বুঝতে পারছিস কি বলছি? আর এই অস্টিয়া গুলো দিয়ে জল ঢুকছে, এই অস্টিয়া গুলো দিয়ে জলটা ঢুকছে। ভালো করে দেখো, এই অস্টিয়া গুলো দিয়ে জল ঢুকছে, আর জলের সঙ্গে খাওয়ারও ঢুকছে কিনা? হ্যাঁ। আচ্ছা, এই জল ঢোকার পরে সেই সব জলগুলো এই সামনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সামনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে জল ঢুকছে আর উপর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, জল ঢুকছে উপর দিকে বেরিয়ে যাচ্ছে, খাবার আসছে, সেই খাবারগুলোকে স্পেশাল কিছু কিছু সেল আছে। লক্ষ্য করো, এই যে অন্তঃগাত্র, মানে এটাকে অন্তঃগাত্র বলছি তো আমরা, আর এটা বহিঃগাত্র। এই অন্তঃগাত্রে স্পেশাল কিছু কিছু সেল আছে, যে সেলগুলো কি করবে না, এই সেলগুলো খাবারগুলোকে ধরে নেবে। কি করবে? খাবারগুলোকে ধরে তার পুষ্টি পূরণ করবে। বুঝা গেল? আচ্ছা, এবারে চলে আসি, তাহলে এই ছিদ্রগুলোর নাম কি বললাম বলো তুমি? অস্টিয়া। অস্টিয়া, কি বলছি? অস্টিয়া। তাহলে এই ছিদ্রটার নাম কি বলো? অস্কিউলাম। কি বললাম?
অস্কিউলাম। ওকে, আচ্ছা দেখো এই স্তরটার নাম কি? অন্তঃস্তর, তাই তো। আর বাইরের স্তরের নাম কি? বহিস্তর বা বহিস্তক। বোঝা গেল? অন্তঃস্তক আর বহিস্তক, অন্তঃস্তক আর বহিস্তক। ক্লিয়ার? তাহলে এখানে কি মধ্যস্থক আছে? নেই তো। তাহলে মধ্যস্থক নেই, তার পরিবর্তে রয়েছে মেসেনকাইমা। কি রয়েছে? মেসেনকাইমা। তাহলে এখানে মধ্যস্তর নেই, কি রয়েছে? ক্লিয়ার? তাহলে এবার তুমি নিজে নিজে বলো, এখানে তুমি দেখে বলো এরা কয়টা স্তর যুক্ত? মধ্যস্তর কি আছে? পরিবর্তে কি রয়েছে? ক্লিয়ার? এদের সারা দিয়ে ছোট ছোট ছিদ্রগুলোর নাম কি? সামনে বড় ছিদ্রের নাম অস্কিউলাম। ক্লিয়ার? এবারে কি বলবো, এরা কি গমনে সক্ষম না অক্ষম? গমনে অক্ষম। এরা চলাচল করতে, মানে এক জায়গা থেকে অপর জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না। আচ্ছা এই দেখ, জল ঢুকতে সামনে দিকে বেরিয়ে যাচ্ছে, এই যে পুরো তন্ত্রটা, এই তন্ত্রটাকে আমরা বলছি কি? ক্যানাল সিস্টেম বা নালিকা তন্ত্র। কি বোঝা গেল? তাহলে এর স্পেশাল ক্যারেক্টার কি? নালিকা তন্ত্র আছে। কি রয়েছে? নালিকা তন্ত্র রয়েছে। উদাহরণ কি? স্পঞ্জ, যার বিজ্ঞানসম্মত নাম সাইকন। কি বলবে? আচ্ছা, এরা বেশিরভাগই মানে কি প্রায় ম্যাক্সিমাম সামুদ্রিক, কিন্তু মিষ্টি জলে একটা স্পঞ্জ বসবাস করে, তার নাম কি হবে? স্পঞ্জিলা। কি বলবে? স্পঞ্জিলা। ক্লিয়ার? বলো এইখানে পরিফেরার তোমরা তো পড়েছো, কোন সমস্যা আছে কিনা বলো, আমি বলার পরে আর কি সমস্যা আছে দেখে নাও, আমি এটা বুঝবো। এবারে পরিফেরার কি সমস্যা আছে দেখো। এখানে যে অন্তঃস্তরে ফ্ল্যাজেলা যুক্ত কোষ, খুব গুড কোশ্চেন। দেখো এই যে আমি বলেছিলাম ফ্ল্যাজেলা কোষগুলো, এই কোষগুলো কি? ভালো করে মন দিয়ে শুনো, এর আরো একটা স্পেশাল ক্যারেক্টার, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে কোয়ানোসাইট কোষ থাকে। কি থাকে? কোয়ানোসাইট কোষ। কোষটা দেখো ফ্ল্যাজেলা যুক্ত কোষ, নিচেরটা কেমন ঘটগাড়ির মতো, আর উপরে একটা ফ্ল্যাজেলা রয়েছে। আর এই যে অংশ দেখতে পাচ্ছ, জামার যেমন কলার খায়, এদের একটা কলার আছে। এইটা পুরোটাই সেল, আর এটাকে বলা হচ্ছে কলার, আর এটাকে কি বলবো আমরা? ফ্ল্যাজেলা। তাহলে এই ফ্ল্যাজেলা দিয়ে সে খাবারকে ধরে। তাহলে এই সেলটার নাম হচ্ছে কি সেল? কোয়ানোসাইট কোষ। কি বলবো আমরা? তাহলে আমরা এর নাম কি দেব? কোয়ানোসাইট কোষ। কি দিলাম? কোয়ানোসাইট কোষ। তাহলে বলো কোয়ানোসাইট কোষ কোন পর্বের প্রাণীতে থাকে? পরিফেরা। কোন পর্বের? ক্লিয়ার? বোঝা গেল? বলো আর কি আছে? আছে? এবারে চলে আসবো কোথায়? পরের পর্ব কি আছে দেখো। তাহলে আমরা পরিফেরা পড়ে নিলাম, এরপরে পড়বো নিডারিয়া। কি পড়বো? নিডারিয়া। কি পড়বো? নিডারিয়া। নিডারিয়া পর্বের একটা উদাহরণ জানো? হাইড্রা। কি বললাম? এরা সবাই সামুদ্রিক। কোথায় থাকে? সমুদ্রে থাকে। ঠিক আছে? এই হাইড্রার ছবিটা দেখো তুমি, হাইড্রা যদি ছবি তুমি দেখো তাহলে বুঝতে পারবে কি যে হাইড্রাটা কেমন দেখতে। এইগুলো দেখো তার ফ্ল্যাজেলা গুলো, এইগুলো তার কোর্সিকা গুলো রয়েছে, আর এখানে সামনে একটা মুখগহ্বর রয়েছে। আর এই হাইড্রা কি করে? কোরকদ্গম পদ্ধতিতে বংশ বিস্তার করে। কি পদ্ধতি বললাম? কোরকদ্গম, বা যাকে বলা হচ্ছে বাডিং পদ্ধতিতে। এটা একটা হাইড্রার আমি ছবি একটা দিয়েছি। ঠিক আছে? নিডারিয়া পর্বের আরো একটা প্রাণী হচ্ছে জেলিফিশ। কি বললাম? গায়ে হাত দিলে দেখবি গা চুলকাবে। নিডারিয়া পর্বে, নিডারিয়া কথাটা এসেছে কোথা থেকে? ভালো করে মন দিয়ে শোনো, নিডোব্লাস্ট কোষ থেকে। কি কোষ থেকে বললাম? নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট কোষের ভেতরে একটা ছুঁচের মতো বা কাঁটার মতো অংশ থাকে, যার নাম বলা আছে নিমাটোসিস্ট। কি বলা হবে? ও কি করে? নিমাটোসিস্ট হচ্ছে কাঁটার মতো অংশ, ওইখানে একটু বিষ থাকে, সেটা যদি গায়ে লেগে যায় গা চুলকাবে। অনেক সময় কি হতে পারে? ওখানে ক্ষত সৃষ্টি হতে পারে। বোঝা গেল? এরা আত্মরক্ষার জন্য এই কাজটা, মানে এই রকমের একটা গঠন তাদের মধ্যে আছে। কিসের জন্য বললাম? আত্মরক্ষার জন্য। ঠিক আছে? এরাও কিন্তু দ্বিস্তর যুক্ত প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কি বলা আছে? ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আচ্ছা এখানে দেখো, এর মাঝখানে ভিতরে
হ্যাঁ, এই যে দেখো, এই যে তুমি যে কাটো দেখবে ভিতরে একটা বিশাল বড় গহ্বর আছে, আর এদের মুখ্য ছিদ্র এবং পায়ু ছিদ্র একটাই, মানে ওপাশ দিয়েই খাচ্ছে, আর যদি অপাচ্য কোনো বস্তু ওপাশ দিয়েই বের করে দিচ্ছে। তাহলে এই যে গহ্বরটা, এই গহ্বরটা যে সিলেন্টেরন, কি বলা আছে কি সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কিউলার ক্যাভিটি বা সিলেন্টেরন, মনে থাকবে কি বললাম। তাহলে তুমি নিজে নিজেই এবারে পয়েন্টগুলো বলতে পারবে কি না, এরা দ্বিস্তরযুক্ত প্রাণী, ক্লিয়ার। এদের নিডোব্লাস্ট কোষ থাকে, তার ভিতরে নিমাটোসিস্ট থাকে যেটা আত্মরক্ষায় সাহায্য করে, ক্লিয়ার। এবারে কি বলবে, এদের দেহের ভিতরে বড় একটা গহ্বর থাকে, সেই গহ্বরটার নাম বলা হচ্ছে সিলেন্টেরন বা কি বলেছি গ্যাস্ট্রোভাস্কিউলার ক্যাভিটি বলা হচ্ছে। আর এরা সবাই সামুদ্রিক, কোথায় থাকে এরা সমুদ্রে থাকে, বোঝা গেল কি বললাম। তাহলে উদাহরণ কি বলবে হাইড্রা, কি বলবে এদেরকে হাইড্রা। তাহলে নিডারিয়া বোঝা গেল, বলো এরা কিন্তু গমনে সক্ষম প্রাণী, এরা কিন্তু এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে। এদের কিছু কিছু প্রাণী আছে, এদের কোর্সিকা আছে, আবার এরা কোর্সিকার সাহায্যে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে। এই প্রাণীটাও কিন্তু এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে, কারণ এদের কি রয়েছে, এগুলো কি রয়েছে কোর্সিকাগুলো রয়েছে, সেই কোর্সিকাগুলো তাদের আন্দোলনের মাধ্যমে তারা এক জায়গা থেকে অপর জায়গায় যেতেই পারে, ক্লিয়ার। এরা কিন্তু গমনে সক্ষম, একমাত্র গমনে অক্ষম কে ছিল পরিফেরা। এবারে চলে আসবো টিনোফোরা। টিনোফোরার যে ক্যারেক্টার গুলো মনে শোনো, কোথা থেকে টিনোফোরা কথাটা এসেছে। টিনোফোরা যে প্রাণীগুলো হয় না, যে টিনোফোরা প্রাণীগুলো, ওদের কিন্তু ফ্লাজেলা আছে, কি রয়েছে ফ্লাজেলা। এরা সম্পূর্ণভাবে সামুদ্রিক, টিনোফোরা পর্বের বেশি মানে সব প্রাণী হচ্ছে সামুদ্রিক। এদের ফ্লাজেলা আছে, ফ্লাজেলার সাহায্যে এরা এক জায়গা থেকে অপর জায়গায় গমন করে। এরাও দ্বিস্তরযুক্ত প্রাণী, এরাও কি বললাম টিনোফোরাও দ্বিস্তরযুক্ত প্রাণী। তাহলে প্রথমে কি বললাম, এরা সবাই সামুদ্রিক, এদের ফ্লাজেলার সাহায্যে এরা এক জায়গা থেকে অপর জায়গায় গমন করতে পারে, এরা দ্বিস্তরযুক্ত প্রাণী। বিশেষ ক্যারেক্টার তোমাকে এবারে বলবো, মনে রাখতে হবে, এটাই তার মেন ক্যারেক্টার। এদের মুখগহ্বরের চারিপাশে মানে মুখগহ্বরকে ঘিরে 8টি চিরুনির মতো কোম্প প্লেট থাকে। কয়টি থাকে, কি থাকে কোম্প প্লেট। কোম্প ইংরেজি কথা, বাংলায় বলে চিরুনি, চিরুনির ইংরেজি কথা আছে কম্ফ। তাহলে কম্ফ প্লেট মানে বুঝতে পারছো, মুখের কে ঘিরে 8টি কি রয়েছে কম্ফ প্লেট, মানে চিরুনির মতো প্লেট রয়েছে, যেগুলো কি করে এদের খাবার গুলোকে নিতে সাহায্য করে। এটা এর মেন ক্যারেক্টার। আর কোলোব্লাস্ট বলে কোষ থাকবে, কি থাকবে কোলোব্লাস্ট, কি কোষ থাকবে কোলোব্লাস্ট কোষ থাকবে। তাহলে বলো তুমি নিজে নিজে বলো, এরা সামুদ্রিক, এরা ফ্লাজেলার সাহায্যে গমন করতে পারছে, এরা দ্বিস্তরযুক্ত প্রাণী, এদের হচ্ছে মুখগহ্বরকে ঘিরে কি রয়েছে কমপ্লেট রয়েছে, কটি রয়েছে 8টি কমপ্লেট রয়েছে। আর কি বলেছি, এদের বিশেষ এক প্রকার কোষ থাকে কোলোব্লাস্ট, কি কোষ থাকবে কোলোব্লাস্ট কোষ থাকবে, বোঝা গেল কি বললাম। আচ্ছা উদাহরণ হচ্ছে দুটো মনে রাখতে পারো, একটা মনে রাখতে পারো, একটা হর্মিফোরা আর একটা হচ্ছে বেরো। কি বলা হচ্ছে হর্মিফোরা আর একটা হচ্ছে বেরো। এরপরে চলেছে প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কৃমি। তোমরা চ্যাপ্টা কৃমির নাম শুনেছো তো, আমাদের কিন্তু চ্যাপ্টা কৃমি হয় না, মানে হয় বলতে কি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হয় পশুদের মধ্যে, শূকরের হতে পারে, গরুর হতে পারে। যখন আমরা ওই মাংসগুলোকে খাই ঠিকমতো প্রসেসিং না করে, রান্না করে বা ভালো করে সেদ্ধ করে, তখন কিন্তু আমাদের শরীরে কিন্তু ওটা চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে চ্যাপ্টা কৃমি মানে ওটাকে ফিতা কৃমি বলছি, চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমিকে বলেছে প্লাটিহেলমিনথেস, প্লেট প্লেটের মতো মানে চ্যাপ্টা প্লেটের মতো প্লাটিহেলমিনথেস, মনে রাখার সুবিধার্থে বললাম চ্যাপ্টা প্লেটের মতো প্লাটিহেলমিনথেস, বোঝা গেছে কি বললাম। একটা দেখো তুমি যদি একটা দেখো পাতার মতো অনেক সময় হতে পারে, পাতার মতো চ্যাপ্টা হতে পারে। এই যে দেখো এটা হচ্ছে একটা চ্যাপ্টা কৃমির আমি উদাহরণ মানে ছবি আঁকছি। এদের সামনে কি থাকবে চোষক থাকবে, কি থাকবে চোষক। এদের দেখো চোষক যে থাকবে, সেই চোষক গুলো দিয়ে তারা কি করে, পরজীবিত। এরা কিন্তু সম্পূর্ণভাবে এরা কিন্তু পরজীবী, এটা পরজীবী প্রাণী। এই যে চ্যাপ্টা কৃমি পাতার মতো চ্যাপ্টা, এটা কিন্তু পাতার মতো একবারে তুমি চিন্তা করো, একটা পাতার মতো চ্যাপ্টা একটা কৃমি। এবার এই কৃমিটা এটা কিন্তু পরজীবী। এরা পরজীবী হলে কি হবে, অপরের কাছ থেকে পুষ্টি শোষণ করতে হবে, পুষ্টিরস। তাহলে পুষ্টিরস শোষণ করতে গেলে এদের কি লাগবে চোষক লাগবে। তাহলে এইগুলো হচ্ছে চোষক, এই দুটো হচ্ছে তার চোষক।
যেগুলো তারা কি করে পুষ্টি রসটাকে পোষকের কাছ থেকে তারা খেয়ে নেয়। বুঝতে পারলাম? এবারে লক্ষ্য করো, তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের কথা চলে আসি আমরা। প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। ক্লিয়ার? এবার এরা হচ্ছে পরজীবী প্রাণী। এদের কি থাকে? চোষক থাকে। যেহেতু অপরের কাছ থেকে পুষ্টিরস শোষণ করে খায়, এদের হচ্ছে লক্ষ্য করো, এদের পৌষ্টিক নালী হচ্ছে অসম্পূর্ণ। এটা মনে রাখতে হবে, এদের পৌষ্টিক নালী হচ্ছে অসম্পূর্ণ। এদের পৌষ্টিক নালী কি বললাম? অসম্পূর্ণ। প্লাটিহেলমিনথেস। তাহলে আবার বলছি, প্লাটিহেলমিনথেস মানে এরা এক ধরনের কৃমি, এরা চ্যাপ্টা কৃমি, এরা সম্পূর্ণ পরজীবী প্রাণী। ফলে এদের কি থাকে? চোষক থাকে। আর এদের ক্ষেত্রে কি বলেছিলাম? এদের পৌষ্টিক তন্ত্রটা হচ্ছে অসম্পূর্ণ। কি বলছি? পৌষ্টিক তন্ত্র হচ্ছে অসম্পূর্ণ। ক্লিয়ার? উদাহরণ তুমি এটা এটা দিতে পারো, যেটা আমি চ্যাপ্টা কৃমি বললাম, অথবা ফিতা কৃমি দিতে পারো। এগুলা সবই হচ্ছে কি বললাম? তোমাদের প্লাটিহেলমিনথেসের উদাহরণ। ঠিক আছে? এবারে বলো, যে ক্যারেক্টারগুলো দেওয়া আছে তার মধ্যে আমি কোনটা বলিনি সেই ক্যারেক্টারগুলো বলো, দেখে নাও। ট্রিপ্লোব্লাস্টিক মানে তো জানো, বলেছি আগে তো, এটা 3টি স্তর যুক্ত। অর্থাৎ এখানে একটা ভালো কথা বলে দিই, তোমরা মনে রাখবে টিনোফোরা পর্যন্ত সমস্ত প্রাণীরা ছিল ডিপ্লোব্লাস্টিক। কি বলেছি? আর এখান থেকে প্লাটিহেলমিন থেকে সমস্ত প্রাণীরা কি হবে? ট্রিপ্লোব্লাস্টিক, মানে 3টি স্তর যুক্ত। 3টি স্তর যুক্ত মানে কি গো? মানে হচ্ছে এদের বহিস্তর বা বহিস্তক, অন্তস্তক এবং মাঝখানে মধ্যস্থক বা মেসোডার্মও আছে। তাহলে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই 3টি স্তরই থাকবে। বোঝা গেছে? আর কি আছে বলো? দারুণ একটা প্রশ্ন। রেচন অঙ্গ হচ্ছে, এটা মনে রাখার জন্য, কারণ এদের একমাত্র ক্যারেক্টার, এটা মানে তুমি আইডেন্টিফাইং ক্যারেক্টারের মধ্যে রাখতে পারো, সেটা হচ্ছে ফ্লেম সেল বা ফ্লেম কোষ। এদের রেচন অঙ্গ মানে এদের শরীরে যে রেচন পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোকে বের করবে কে? ফ্লেম সেল। কি বলা আছে? ফ্লেম সেল বা ফ্লেম কোষ। তাহলে বলো প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গের নাম কি হলো? ফ্লেম কোষ বা ফ্লেম সেল। শিখা কোষ বলা হচ্ছে বাংলায়। ফ্লেম মানে আগুনের ফ্লেম, জানো তো, শিখা বলি তো, সেই জন্য কথাটা মানে দেখতে এগুলো হচ্ছে কি এরকম শিখার মতো বলে এইরকম, এই জন্য এই কোষগুলোর নাম দেওয়া হয়েছে কি? ফ্লেম সেল বা শিখা কোষ। আর কি ক্যারেক্টার আছে বলো? উভলিঙ্গ প্রকৃতি মানে এরা হচ্ছে পুংগ স্ত্রী গ্যামেট একই দেহে উৎপন্ন হয়। আমাদের যেমন পুরুষ আর মহিলা ভাগে বিভক্ত, কিন্তু এদের সেটা নয়। এদের একই দেহে শুক্রাণু উৎপন্ন হতে পারে, ডিম্বাণু উৎপন্ন হতে পারে, সেটা তারা উভলিঙ্গ। বোঝা গেল? আচ্ছা, তাহলে আবার বলি, তাহলে ক্যারেক্টারগুলো কি কি আছে বলো? প্লাটিহেলমিনথেসের দেহ চ্যাপ্টা, এটা পরজীবী, এজন্য চোষক আছে। ঠিক আছে? পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক নালী অসম্পূর্ণ বলেছি কিনা? আচ্ছা, এদের রেচন অঙ্গ কি বলেছি? ফ্লেম সেল বা শিখা কোষ বলেছি। আর একটা কি বললাম? এরা ডিপ্লোব্লাস্ট না ট্রিপ্লোব্লাস্টিক? এরা হচ্ছে ত্রিস্তর যুক্ত মানে ট্রিপ্লোব্লাস্টিক। ক্লিয়ার? ওকে, এবারে বলো, এবারে আছে কে আছে? নিমাটহেলমিনথেস। কি রয়েছে? নিমাটহেলমিনথেস। দেখো নিমাটহেলমিনথেস, নিমাটহেলমিনথেস মানে একটু কল্পনা করে নাও, গোল কৃমি যেগুলো আমাদের পেটে হয়, ছোট ছোট গুলো বের হয়, সেটার নাম হচ্ছে নিমাটহেলমিনথেস। তাদেরকে কি বলছি আমরা? নিমাটহেলমিনথেস। তোমরা দেখেছো অনেকে গোদ হয় না, পায়ে গোদ হয় বা হাতে অনেক গোদ হয়, সেই গোদ রোগের জীবাণুটাও কিন্তু এই নিমাটহেলমিনথেসের মধ্যে পড়ে। আর একটা ক্যারেক্টার বলবো আমরা, সিউডোসিলাম বলেছিলাম। এই সিউডোসিলাম হচ্ছে এই নিমাটহেলমিনথেসের স্পেশাল ক্যারেক্টার। কি বললাম? নিমাটহেলমিনথেসের স্পেশাল ক্যারেক্টার। এবার নিমাটহেলমিনথেস গুলো কেমন দেখো? নিমাটহেলমিনথেস গুলো দেখতে এইরকম দেখো, দুপাশ ছোঁচালো, মাঝখানটা ফোলা, একে বলা হচ্ছে বেলনাকৃতির। কেমন বললাম? বেলনাকৃতির। এবং লক্ষ্য করবে এখানে এদের কিন্তু পুরুষ আর স্ত্রীতে বিভক্ত, পুরুষ আর স্ত্রীতে বিভক্ত। যেগুলো পুরুষ হবে সেই পুরুষের কিন্তু বিশেষ এক প্রকারের কি থাকে? কাঁটার মতো উপাঙ্গ থাকে, যাকে বলা হচ্ছে কি পিনিয়াল সিটি বা পিনিয়াল সিটা। কি বলা হবে তাহলে? পুরুষের ক্ষেত্রে কি থাকবে? পিনিয়াল সিটি বা পিনিয়াল সিটা। তাহলে এরা কিন্তু উভলিঙ্গ নয়, এরা এক লিঙ্গ, মানে এদের পুরুষ এবং স্ত্রীতে ভাগ রয়েছে। কি তার মানে দেখো, লক্ষ্য করো, তোমাকে যদি বলে নিমাটহেলমিনথেস, তাহলে তুমি প্রথমেই বলে দিবে এরা ত্রিস্তর যুক্ত প্রাণী। এদের সিউডোসিলাম আছে, যেগুলো আমি পড়েছি, কিন্তু এদের সিউডোসিলাম আছে, এরা ত্রিস্তর যুক্ত প্রাণী, এরা কিন্তু পরজীবী,
এদের চোষকও আছে, না বুঝতে পারলাম না? চোষক আছে, ত্রিস্তরযুক্ত প্রাণী, সিউডোসিলম আছে। তিনটে ক্যারেক্টার লিখে দিলে। 4 নম্বর ক্যারেক্টার বলবে এদের পুরুষ এবং স্ত্রীতে বিভক্ত রয়েছে, এবং পুরুষের ক্ষেত্রে কি রয়েছে? পিনিয়াল সিটি রয়েছে। কি রয়েছে? আচ্ছা দেখ, লক্ষ্য কর, এরা তো পৌষ্টিক নালী থাকবে, আর পৌষ্টিক নালীতে আমাদের তীব্র অ্যাসিড থাকে, সেই অ্যাসিডেও কিন্তু এরা মরে যায় না। কেন বলতো? না, এটা কিন্তু মনে রাখতে হবে, এদের দেহের বাইরে বিশেষ এক প্রকারের কি থাকবে? আস্তরণ থাকবে। সেই আস্তরণটার কথা কিন্তু মনে রাখতে হবে। এই দেহের বাইরে বিশেষ এক ধরনের আস্তরণ থাকবে। কিসের আস্তরণ থাকবে? সেইটা হচ্ছে তোমার কিউটিকলের আস্তরণ থাকবে। দেহের বাইরে কিসের আস্তরণ থাকবে বললাম? কিউটিকলের আস্তরণ থাকবে, যার ফলে কোনো উৎসেচক, কোনো অ্যাসিড একে নষ্ট করতে পারবে না। মানে আমাদের পৌষ্টিক তন্ত্রে যে অ্যাসিড গুলো রয়েছে বা যে উৎসেচক রয়েছে, সেগুলো আমাদের একে নষ্ট করতে পারে না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ক্যারেক্টার গুলো বলো, কি কি বললাম? প্রথম কথা কি বলেছিলাম? ত্রিস্তরযুক্ত প্রাণী, এদের কি রয়েছে? পরজীবী। আচ্ছা, তারপরে কি রয়েছে? এদের চোষক রয়েছে। আর কি রয়েছে? বিভক্ত রয়েছে। পুরুষের কি থাকে? পিনিয়াল সিটি। কি থাকে? আর একটা বলেছিলাম, দেহের বাইরে কিউটিকলের আস্তরণ থাকে, ফলে অ্যাসিড এবং উৎসেচকে এরা নষ্ট হয় না। আর কি বলেছিলাম? গুড, এদের সিউডোসিলম থাকে। কি থাকে? সিউডোসিলম থাকে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, উদাহরণ কি বলবে? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস, মানে আমাদের ছোট ছোট কৃমিগুলো। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস, গোল কৃমির বিজ্ঞানসম্মত নাম বললাম, কি বলবে? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস। কি বললাম? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও তুমি বলেছিলাম যে গোদ রোগ সৃষ্টি করে যে কৃমি, তার নাম হচ্ছে, পড়বে তোমরা 12 এ উঠলে, সেটাকে বলা হচ্ছে উচেরিয়া ব্র্যানক্রফটি। কি বললাম? উচেরিয়া ব্র্যানক্রফটি, সেটা একটা গোদ রোগ সৃষ্টিকারী কৃমি। তোমরা সায়েন্টিফিক নেম না লিখতে পারলে লিখবে গোদ রোগ সৃষ্টিকারী কৃমি লিখবে, বা কি লিখবে? ছোট কৃমি বা গোল কৃমি লিখবে। ক্লিয়ার হলো? ওকে, তাহলে আমরা কি পড়লাম? নিমাট হেলমিনথিস। এবারে অ্যানিলিডা, কি আসবে এবারে? অ্যানিলিডা। অ্যানিলিডার উদাহরণ কি বলতো গাই? অ্যানিলিডাকে বাংলায় বলা হয় অঙ্গুরিমাল। কি বলা হয়? অঙ্গুরিমাল। মানে এরা, তোমরা উদাহরণটা আগে জানো, কেঁচো, জোক, এগুলো হচ্ছে এই অ্যানিলিডা পর্বের প্রাণীর উদাহরণ। না বোঝা গেল না? তাহলে কি বললাম? অ্যানিলিডা পর্বের প্রাণীর উদাহরণ কি বললাম? কেঁচো, জোক। তাহলে এবার কেঁচো জোকের উদাহরণ, মানে তুমি ক্যারেক্টারগুলো দেখো, লক্ষ্য করো, কেঁচো কি হচ্ছে? অনেকগুলো আংটির মতো খণ্ড নিয়ে দেহটা তৈরি করেছে। কি বললাম? আংটির মতো খণ্ড। লক্ষ্য করো, আংটির মতো যে খণ্ডগুলো রয়েছে, এই খণ্ডগুলোকে বলা হচ্ছে কি? মেটামেরিক খণ্ড। কি খণ্ড বলা হবে? মেটামেরিক খণ্ড। তাহলে কেঁচোর যে এই যে বললাম, এই যে পুরো দেখো খণ্ডগুলো রয়েছে, এই খণ্ডগুলোকে হচ্ছে মেটামেরিক খণ্ড। কি খণ্ড বলা হবে? তুমি বলবে না আংটির মতো খণ্ড নিয়ে গঠিত, তাহলে কিন্তু আমি নাম্বার দেব না। বলতে হবে তোমাকে অ্যানিলিডা পর্বের প্রাণীরা কি নিয়ে গঠিত হয়েছে? অসংখ্য মেটামেরিক খণ্ড নিয়ে গঠিত হয়েছে। কি খণ্ড গঠিত হয়েছে? মেটামেরিক খণ্ড। ভালো করে শোনো, মেটামেরিক খণ্ড মানে বাইরে থেকে মনে হচ্ছে যেন এরা খণ্ড খণ্ড, কিন্তু ভিতর থেকে কোনো ভাগ নেই। মানে ভিতরে এই নয় যে পুরো ভিতর পর্যন্ত সেগুলো ভাগ হয়েছে, না, শুধু বাইরে তুমি দেখতে পাচ্ছ ভাগ আছে, কিন্তু ভেতরে কোনো ভাগ নেই। বুঝতে পারলে কি বললাম? তাহলে বলো, অ্যানিলিডা পর্বের প্রধান বৈশিষ্ট্য কি বললাম? এদের দেহটা কি নিয়ে গঠিত হয়েছে? আংটির মতো মেটামেরিক খণ্ড নিয়ে গঠিত হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? 2 নম্বর কথা হচ্ছে, কি বলবে তুমি? না, এদের ক্ষেত্রে রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। কি বললাম? এদের গমন অঙ্গ, মানে গমনে সাহায্য করে যে অঙ্গ, সেটা হচ্ছে কি? সিটা বা প্যারাপোডিয়া। কি বললাম? তাহলে সিটা হচ্ছে কাদের? না, সিটা হচ্ছে কেঁচোর। প্যারাপোডিয়া কাদের? নেরিসের প্যারাপোডিয়া। আর জোকের ক্ষেত্রে কি বলতো? জোকের ক্ষেত্রে চোষকটাই হচ্ছে তার
গমন অঙ্গ। সে কি করে, এরকম বেরিয়ে একটা জায়গায় ধরে নিল, দিয়ে আবার পিছনটা গুটিয়ে চলে গেল, আবার সামনে বেরিয়ে গেল, পিছনটা গুটিয়ে চলে গেল। তার মানে কি, ওদের চোষকটাই হচ্ছে গমন অঙ্গ। বোঝা গেল কি বললাম? তার মানে বুঝতে পারছো এদের ক্যারেক্টার গুলো। আবার বলছি, দেহটি অসংখ্য আংটির মতো মেটামরিক খণ্ডনে গঠিত, 1 নম্বর। 2 নম্বর, এদের রেচনাঙ্গ কি বলেছি, নেফ্রিডিয়া। রেচনা কি বলেছি, নেফ্রিডিয়া। 3 নম্বর বলছি গমন অঙ্গ কি বলছি, সিটা হতে পারে, কেঁচো, প্যারাপোডিয়া হতে পারে, নেরিস, চোষক হতে পারে, জোঁক। ক্লিয়ার? ওকে, এইবারে চলে আসবো কি না, এদের ক্ষেত্রে এরা কিন্তু উভলিঙ্গ, মানে এদের একই দেহে কি রয়েছে, পুং গ্যামেট উৎপাদনকারী অংশ রয়েছে, স্ত্রী গ্যামেট উৎপন্নকারী অংশ রয়েছে। তবুও কিন্তু এদের কিন্তু কি হয় না, এদের ক্ষেত্রে পরনিষেক, অর্থাৎ দেখা যাচ্ছে কি একটা কেঁচোর সঙ্গে আর একটা কেঁচো কিন্তু এখানে মিলিত হয়ে তাদের ক্ষেত্রে কি হবে না, জাইগোট তৈরি হবে। ঠিক আছে? তো আর একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে, বিশেষ মনে রাখতে তোমাকে, এদের সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ। সংবহনতন্ত্র কি, বদ্ধ প্রকৃতির। সংবহনতন্ত্র কি বললাম, বদ্ধ প্রকৃতির। আবার বলছি ক্যারেক্টার গুলো দেখো, এদের দেহটি অসংখ্য কি নিয়ে গঠিত, আংটির মতো মেটামেরিক খণ্ড নিয়ে গঠিত, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া। 3 নম্বরে বলেছি কি, এদের ক্ষেত্রে গমন অঙ্গ হচ্ছে সিটা, কেঁচো, প্যারাপোডিয়া, নেরিস, এবং হচ্ছে কি বলেছি, চোষক হচ্ছে জোঁক। এদের বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে। কি রয়েছে, বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে। কি রয়েছে, বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে। ক্লিয়ার? আর কি ক্যারেক্টার আছে ওখানে অ্যাড করছি বলো? ক্লাইটেলাম, ওটা ম করো, ক্লাইটেলাম, ক্লাইটেলাম। এদের ক্লাইটেলাম থাকে। দেখো এদের লক্ষ্য করো, এদের যে অগ্রভাগ, অগ্রভাগের ঠিক নিচে দেখবে কি না, একটা এরকম মেটামেরিক খণ্ডগুলো একটু লম্বা টাইপের, মানে বড় টাইপের, এগুলোকে বলা হচ্ছে ক্লাইটেলাম। কি বলা হয় এদেরকে? ক্লাইটেলাম। এইখানে এদের জননাঙ্গগুলো উপস্থিত থাকে, এদের কি বললাম, ক্লাইটেলাম। বোঝা গেছে কি বললাম, এদের ক্লাইটেলাম কোথায়, বুঝতে পারছো তো? মানে এদের ঠিক যেখানে অগ্রভাগ, অগ্রভাগের কিছুটা নিচের দিকে এদের কি থাকবে না, মেটামেরিক খণ্ডগুলো একটু বৃহৎ প্রকৃতির হয়, তাকে বলা হচ্ছে ক্লাইটেলাম। এখানে কি থাকতে পারে, জনন গ্রন্থি বা জনন অঙ্গগুলো এখানে থাকে। ওকে, এরপরে কি আছে, তাহলে এর বৈশিষ্ট্যগুলো হলো, উদাহরণটা জানলে। এরপর আমরা জানবো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার বাংলা নাম কি জানো? আর্থ্রোপোডা। হ্যাঁ, আর্থ্রোপোডার বাংলা নাম হচ্ছে সন্ধিপদ। কি বলা হচ্ছে, সন্ধিপদ। সন্ধিপদ। আর্থ্রোপোডার বাংলা নাম কি বলা হচ্ছে, সন্ধিপদ। ঠিক আছে? সন্ধিপদ মানে তুমি কি বুঝতে পারছো বলতো, যার পা গুলো সন্ধিযুক্ত, মানে যুক্ত যুক্ত, খন্ডে খন্ড আছে, যুক্ত যুক্ত আছে। বুঝতে পারছো? তুমি দেখবে একটা উইচিংড়া কি একটা ফড়িং পা ধরবে তো খুলে ফেলে গেছে, যায় কিনা? তার মানে কি হলো, ওইগুলো জোড়া আছে, তুমি একটু টানলে ওগুলো খুলে যাচ্ছে। কিন্তু কেঁচোর ক্ষেত্রে দেখো, একটু টানলে খুলে যাবে না, কিন্তু ওটা আমরা মেটামেরিক খণ্ড বলেছি। কিন্তু এখানে বলছি কি না, সন্ধিযুক্ত উপাঙ্গ, মানে ওদের লক্ষ্য করবি যে পা যেগুলো, সেগুলো কিন্তু খন্ডে খন্ডে বিভক্ত, জোড়া 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 আছে না। বোঝাতে পারলাম? তার মানে তোমাকে মনে রাখতে হবে আর্থ্রোপোডা। এখানে একটা কথা বলি, আর্থ্রোপোডা এমন একটা পর্বের প্রাণী, পৃথিবীর এমন কোনো জায়গা নেই আর্থ্রোপোডা নেই। সব জায়গাতেই আর্থ্রোপোডা আছে, সব জায়গায় কি আছে, আর্থ্রোপোডা থাকছে। বুঝতে পারলে কি বললাম? এবং মনে রাখতে হবে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে কারা কারা আছে, পিঁপড়া আছে, পিঁপড়ে আছে, মৌমাছি আছে, মশা আছে, চিংড়ি আছে। বুঝতে পারলে কি বললাম? এগুলো সবই আর্থ্রোপোডার মধ্যে পড়ে। কাঁকড়া আছে, আর্থ্রোপোডার মধ্যে পড়ছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশি। কেন না, আমি সেটা আসছি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বিশেষ ক্যারেক্টার, প্রধান ক্যারেক্টার হচ্ছে এদের দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ দ্বারা গঠিত। মানে এদের দেহের মধ্যে সন্ধিযুক্ত উপাঙ্গ আছে। কি আছে? সন্ধিযুক্ত উপাঙ্গ। যেমন হতে পারে পা, আমরা পা বলছি কিন্তু ওগুলো সব উপাঙ্গ, ওগুলা সব কি বলবো, উপাঙ্গ। এদের দেহে অসংখ্য কি রয়েছে, অনেকগুলো সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে। এটা তার প্রধান ক্যারেক্টার। 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে এদের দেহের বাইরে কাইটিনের আবরণ আছে। কিসের আবরণ আছে? কাইটিনের আবরণ আছে। দেখবে মশা মারলে তোমার হাতে কি পড়ে যায়, ছাপ পড়ে যায় না? বা তুমি আরশোলা দেখবে, আরশোলার দেখবে পাখনার উপরে বাদামি কালারের শক্ত অংশ আছে। এরকম প্রত্যেকটার
দেহের বাইরে, মানে আর্থ্রোপোডার দেহের বাইরে কাইটিনের কি থাকবে, আবরণ থাকবে। এটা মেন ক্যারেক্টার। আর এই জন্যই এরা যে কোনো পরিবেশকে এরা সহজে অভিযোজিত করে নিতে পারে। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, এরপরে চলে আসি আমরা আর্থ্রোপোডারের পরবর্তী ক্যারেক্টার বলবো, এদের শ্বাসঙ্গ নিয়ে কথা বলবো। এদের অনেক মানে কিরকম শ্বাসঙ্গ থাকতে পারে, যেমন কারুর ক্ষেত্রে হতে পারে কি ট্রাকিয়া, কি হতে পারে, ট্রাকিয়া হতে পারে। কারু ক্ষেত্রে ফুলকা হতে পারে। কারু ক্ষেত্রে বই ফুসফুস হতে পারে, বই ফুসফুস মানে বুকলাং। আবার কারু ক্ষেত্রে হতে পারে কি বুকগিল। মন দিয়ে শোনো, চিংড়ির ক্ষেত্রে হচ্ছে, এটা মন দিয়ে শুনতে হবে, চিংড়ির ক্ষেত্রে বুকগিল, কি বললাম, বুকগিল বা বই ফুলকা, বুঝতে পারলে? আবার মাকড়সার ক্ষেত্রে বুকলাং, বই ফুসফুস। হ্যাঁ, আর বেশিরভাগ আর্থ্রোপোডার ক্ষেত্রে হবে ট্রাকিয়া, কি হবে, ট্রাকিয়া। কারু ক্ষেত্রে ফুলকা, মানে যারা জলে থাকে তাদের ক্ষেত্রে ফুলকা। ক্লিয়ার? মনে থাকবে তো শ্বাসঙ্গগুলো। এবার রেচনাঙ্গে চলে আসি। এদের রেচনাঙ্গ ভ্যারাইটি আছে। এদের রেচনাঙ্গের মধ্যেও কি বললাম, ভ্যারাইটি আছে। যেমন চিংড়ি রেচনাঙ্গ আছে সবুজ গ্রন্থি, কি বললাম, সবুজ গ্রন্থি। আবার তুমি আরশোলার ক্ষেত্রে বা প্রজাপতির ক্ষেত্রে দেখতে পাবে ম্যালপিজিয়ান নালিকা, কি দেখতে পাবে। তাহলে এদের রেচনাঙ্গ বিভিন্ন প্রাণী ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। এগুলো তোমাকে লিখতে হবে, উদাহরণ দিয়ে দিয়ে লিখতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে বলো, প্রথম পয়েন্টে কি বলেছি, এদের দেহে অসংখ্য কি থাকে, সন্ধিযুক্ত উপাঙ্গ আছে। কি রয়েছে, প্রথম কথা। 2 নম্বর কথা কি বলেছিলাম, দেহের বাইরে কিসের আবরণ আছে, কাইটিনের আবরণ আছে বলেছি। 3 নম্বরে বলেছি এদের শ্বাসঙ্গের নাম কি, বেশিরভাগ ক্ষেত্রে ট্রাকিয়া, তবে চিংড়ির ক্ষেত্রে কি বলেছি, বই ফুলকা। মাকড়সার ক্ষেত্রে কি বলেছি, বই ফুসফুস। ক্লিয়ার? আর জলজ যে সমস্ত আর্থ্রোপোডা রয়েছে তাদের ক্ষেত্রে কি বলেছি, ফুলকা। তাদের ক্ষেত্রে কি হবে, ফুলকা। এবারে চলে আসি রেচনাঙ্গী, কি বলেছি, ম্যালপিজিয়ান নালিকা। কি বললাম, কার ক্ষেত্রে, আরশোলার ক্ষেত্রে হতে পারে, প্রজাপতির ক্ষেত্রে হতে পারে। চিংড়ির ক্ষেত্রে কি বলেছি, সবুজ গ্রন্থি, গ্রিন গ্ল্যান্ড। এরপরে আমরা চলে যাব মোলাস্কা। তাহলে এরপরে চলে আসবো কি, মোলাস্কা। মোলাস্কাকে বাংলায় কম্বোজ বলা হয়। মোলাস্কার উদাহরণ কি আছে, আগে উদাহরণটা দেখো, ঝিনুক, শামুক, অক্টোপাস। আচ্ছা, অক্টোপাসের তুই কি কোনোদিন, তোমরা কি দেখেছো শক্ত খোল আছে? তুই শামুকে শক্ত খোল দেখেছো কি? মনে রাখতে হবে, মোলাস্কা পর্বের প্রাণীদের কিন্তু একটা শক্ত খোল আছে। কি নির্মিত, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত একটা শক্ত খোল আছে। বুঝতে পারলে? এবারে তুমি শামুকের ক্ষেত্রে, ঝিনুকের ক্ষেত্রে বাইরে থেকে দেখতে পাচ্ছ, কিন্তু অক্টোপাসের ক্ষেত্রে ভেতরে আছে। ললিগোর ক্ষেত্রে, সিপিয়ার ক্ষেত্রে ভেতরে আছে। বুঝতে পারলাম? তাহলে অক্টোপাসের ক্ষেত্রে খোলটা কোথায় আছে, আর দেহের বাইরে খোল কাদের আছে, শামুক, ঝিনুক এদের ক্ষেত্রে। তাহলে এটা একটা ক্যারেক্টার। তুমি বলবে কি, এদের প্রত্যেকের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের কি রয়েছে, খোলক রয়েছে। কি রয়েছে, ক্যালসিয়াম কার্বনেটের খোলক রয়েছে, প্রথম ক্যারেক্টার। 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে এদের দেহটা মাংসলো। কি বললাম, এদের দেহটা পুরোটাই মাংসলো, এবং ওই দেহটা একটা পেশিযুক্ত পর্দা দ্বারা আবৃত থাকে। কি থাকে, ওই পেশিযুক্ত পর্দাটার নাম হচ্ছে কি, ম্যান্টল। কি বলা হবে, ম্যান্টল। এদের, আমাদের যেমন দাঁত আছে, ওদের কিন্তু দাঁত নেই। খাবার ধরার জন্য ছোট্ট ছোট্ট দাঁতগুলো রয়েছে, যার নাম হচ্ছে র্যাডুলা। কি বলা হবে, তাহলে ছোট্ট ছোট দাঁতগুলো কি বলবো, র্যাডুলা। মনে থাকবে? তাহলে 3টে ক্যারেক্টার কি আছে বলো, আবার বলছি। এদের ক্যালসিয়াম কার্বনেট নির্মিত কি রয়েছে, খোলক রয়েছে। 2 নম্বরে কি বলেছি, এদের মাংসলো দেহটি যে পেশিযুক্ত পর্দা দ্বারা ঢাকা থাকে তার নাম কি, ম্যান্টল। 3 নম্বর ক্যারেক্টার কি বলেছি, এদের খাদ্য গ্রহণের জন্য কি রয়েছে, র্যাডুলা রয়েছে। কি রয়েছে, র্যাডুলা রয়েছে। বুঝতে পারলাম? আর একটা ক্যারেক্টার তোমাকে মনে রাখতে হবে। কি ক্যারেক্টার মনে রাখতে হবে না, এদের ক্ষেত্রে তুমি কি দেখতেছো, মাংসলো যেমন পদ কি রয়েছে, মাংসলো পদ রয়েছে, যে যার দ্বারা তারা কি করতে পারে, এক জায়গা থেকে অপর জায়গায়
গমন করতে পারে, এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে। আর একটা ক্যারেক্টার মনে রাখতে হবে, এদের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা ব্যাজনাসের অঙ্গ। কি বললাম? বৃক্ক বা ব্যাজনাসের অঙ্গ। তাহলে বলো ক্যারেক্টার কি কি বললাম বলো। এদের ক্যালসিয়াম কার্বনেট দ্বারা খোলক আছে 1 নম্বর। এদের মাংসল দেহটি ম্যান্টল নামক একটা পর্দা দ্বারা ঢাকা থাকে বা আবৃত থাকে। এদের খাদ্য গ্রহণের জন্য র্যাডুলা থাকে। এদের হচ্ছে কি বললাম, এদের রেচনাঙ্গ হচ্ছে ব্যাজনাসের অঙ্গ বা বৃক্ক। ক্লিয়ার? উদাহরণ কি লিখবে? শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে শামুকের বিজ্ঞান সময় বড় বড় শামুকগুলো দেখিস না বর্ষাকালে ঘরে, তার নাম হচ্ছে পাইলা। কি বলা হবে? পাইলা গ্লোবোসা, পাইলা। আবার তুমি দেখবে ঝিনুক, যেগুলো মুক্ত ঝিনুক, পিংটাডা, পিংটাডা ভুলগারিস। মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে হলে কোনো অসুবিধা নেই। টর্শন দেখা যায়, টর্শন। টর্শন মানে তোমরা সাইকেলের টায়ার দেখেছো তো, গোল, তাকে তুমি পেঁচিয়ে দাও, আগের মতো হয়ে যাবে না? অর্থাৎ এদের স্নায়ুতন্ত্রে এরকম একটা প্যাচের মতো গঠন দেখা যায়, কারণ ওরা যখন ঘোরে, মানে একটা জায়গা উপর তো ঘুরতে পারে, ওই ঘোরলে কি হবে, ওদের স্নায়ুতন্ত্র 8-এর মতো হয়ে যায়, ইংরেজি 8 বা বাংলা 4-এর মতো পেঁচিয়ে যায়। একে বলা হচ্ছে টর্শন। কি বলা একে? মনে থাকবে, টর্শন। আর যখন আবার যখন প্যাচ খুলে যায় তখন তার ডিটর্শন, মানে তখন প্যাচটা খুলে গেল, তখন আবার গোল হয়ে গেল। না বুঝতে পারলাম? আচ্ছা, আর কি ক্যারেক্টার আছে ওখানে? নেই তো? তাহলে এরপরে চলে যাব আমরা একাইনোডার্মাটা। কোথায় চলে যাব? একাইনোডার্মাটা। তোমরা লক্ষ্য করো, তারা মাছ দেখেছো? তারা মাছ দীঘায় গিয়ে ঘুরে ঘুরে দেখেছো তো? তারা মাছের ক্ষেত্রে লক্ষ্য করো 5টা যেমন বাহু আছে, হ্যাঁ, এই যে দেখবে তারা মাছের গায়ে অসংখ্য ছোট 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 কি থাকতে পারে? কাঁটা আছে। এই জন্য একে বলা আছে কণ্টক ত্বক। কি বলা হয় একে? কণ্টক ত্বক। কি বলা হয় একে? কণ্টক ত্বক। কণ্টক ত্বক কেন? না সারা দেহে কি রয়েছে? কাঁটা। কণ্টক কোথায় রয়েছে? ত্বকে রয়েছে। কণ্টক ত্বক, যাকে ইংরেজিতে বলা হচ্ছে একাইনোডার্মাটা। না বোঝা গেল? একাইনোডার্মাটা কেন বলা হচ্ছে কণ্টক ত্বক বলে? হ্যাঁ, আচ্ছা, এটা একটা ক্যারেক্টার গেল। সারা দেহে কি রয়েছে? কণ্টক রয়েছে বা কাঁটা রয়েছে। স্পিকিউল রয়েছে। কি রয়েছে? স্পিকিউল বলতে পারো। আচ্ছা, এবারে চলে এসো, এদের দেখবে তুমি লক্ষ্য করে তারা মাছের উপরে এক রকমের অংশ, মানে একরকম দেখতে, আর নিচে একরকম দেখতে। তাহলে কি হচ্ছে? এদের পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দেশের মধ্যে পার্থক্য আছে। কি রয়েছে? পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দেশের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। না বোঝা গেল না? আচ্ছা, 3 নম্বর ক্যারেক্টারে কি বলবে? না এদের গমন অঙ্গ টিউব ফিট। কি বলা হবে? তুমি দেখবে তারা মাছকে উল্টে দেবে, তারা মাছকে উল্টে দিলে দেখবে এরকম ছোট 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 পায়ের মানে অংশগুলো দেখো, ছোট 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 অংশগুলো রয়েছে, ওগুলো বলে টিউব ফিট। কি বলা হবে? টিউব ফিট। তাহলে ভাবো একবার, তারা মাছের গমন অঙ্গের নাম কি? টিউব ফিট। ওটা রেচন অঙ্গও বটে, ওটা রেচন অঙ্গও বটে। মনে থাকবে? আচ্ছা, এদের ক্ষেত্রে বিশেষ একটা তন্ত্র রয়েছে, জল সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। কি রয়েছে? জল সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে ক্যারেক্টারগুলো তুমি নিজে নিজে বলো। এদের সারা দেহে কি রয়েছে? স্পিকিউল রয়েছে। কি রয়েছে? স্পিকিউল বা কাঁটা রয়েছে। এদের হচ্ছে পৃষ্ঠ এবং অঙ্কীয় দেশ দুটো হচ্ছে দেখতে পৃথক, পার্থক্যযুক্ত। এদের গমন অঙ্গ রেচন অঙ্গে কি বলেছি? টিউব ফিট। কি বলেছি? টিউব ফিট। বাংলায় বলে নালীপদ। কি বলা হবে? নালীপদ। আর কি বলেছি? এদের বিশেষ ক্যারেক্টার হচ্ছে জল সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে। আর কি ক্যারেক্টার আছে ওখানে? এর অরিয় প্রতিসম তো বুঝতে পারছো, বা পঞ্চমাংশক অরিয় প্রতিসম। আমি আগে এটা বলেছি উদাহরণ দিয়ে। তুমি দেখো, লক্ষ্য করো, তুমি যদি এটাকে এইভাবে কাটো কাটতে পারবে, তুমি এটাকে এইভাবে কাটো কাটতে পারবে, মানে তুমি যে কোনো ভাবে তুমি একে সমান দুভাগ করতে পারছো, বিভিন্ন তলে তুমি সমান দুভাগ করতে পারছো, সেটা এর অরিয় প্রতিসম। আর পঞ্চমাংশক কেন? না 5টা বাহু আছে বলে পঞ্চমাংশক ভাবে এরা অরিয় হতে পারে। কি বলতে পারলাম? তাহলে ক্যারেক্টারগুলো পুরো মনে করে মানে ভালো করে পড়বে উদাহরণ সহ। উদাহরণটা একটা মনে কল্পনা করে নেবে। উদাহরণটা যদি তুমি মনে কল্পনা করে নিতে পারো, তার কি কি ক্যারেক্টার আছে তুমি এবার নিজে নিজে লিখতে পারবে। ক্লিয়ার? ঠিক আছে? ওকে।